আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিন আজমামের। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করুন, ব্যাংককে এসকাপের সম্মেলনে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। তৃতীয় দফায় আরও 3 দিনের হিট অ্যালার্ট, 1 সপ্তাহ থাকবে তীব্র তাপদাহ, শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়বে আভাস মন্ত্রণালয়ের। উপজেলা নির্বাচন ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ণ হতে পারে, আশঙ্কা সিএসের। এবং একবার রোপণ করলে 5 বার হবে ফলন, বিস্ময়কর ধানের জাত উদ্ভাবন করেছেন বাংলাদেশি জিন বিজ্ঞানী আবেদ চৌধুরী। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বিশ্বব্যাপী চলমান যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যাংককে ইউএনএসকাপের 80তম অধিবেশনে যোগ দিয়ে তিনি বলেন, যে কোনো যুদ্ধের বিপক্ষে বাংলাদেশ। রোহিঙ্গা সংকট মোকাবেলায় আসিয়ানভুক্ত দেশগুলোর জোরালো সহযোগিতাও চান প্রধানমন্ত্রী। নিরঞ্জন দেয়ের ছবিতে ব্যাংকক থেকে আরও জানাচ্ছেন আবির মাহমুদ। সকালে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ইউএনএসকাপের অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অধিবেশনে টেকসই লক্ষ্যমাত্রা উন্নয়ন নিয়ে আলোচনা করেন প্রায় 50টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। প্রধানমন্ত্রী তার 20 মিনিটের ভাষণে শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য দূরীকরণ সহ এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে তার সরকারের পরিকল্পনা তুলে ধরেন। We have reduced poverty from 41.51% to 18.7% between 2006 and 2022. Our current priority is to address inequalities through income distribution, asset ownership and social protection. যুদ্ধের ভয়াবহতা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসরায়েল, ফিলিস্তিন, রুশ, ইউক্রেন যুদ্ধ বন্ধ করার উদ্যোগ নিতে বিশ্ব নেতাদের আহ্বান জানান। The war is going on. Genocide is going on in Palestine. It must be stopped. War cannot give any solution, only loss of life. Children, women are the worst sufferer. Younger generation, they lost their life. Then why war? Wherever I go, I raise my voice because I face both experience, the wartime and as a refugee. So, please, I call upon the world leaders to stop the war. মিয়ানমারে চলা অভ্যন্তরীণ সংকট, রোহিঙ্গা সমস্যা নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গাদের কারণে এই অঞ্চলে নিরাপত্তা ঝুঁকির বিভিন্ন দিকও তুলে ধরেন তিনি। The Rohingya repatriation process is also getting delayed. This is creating serious security risk within and beyond our territories. I take this opportunity to call upon the Asia-Pacific region, especially ASEAN, to play a proactive role in resolving the volatile situation in Myanmar. পরে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল। এছাড়াও ইউএনএসকাপের এক্সিকিউটিভ সেক্রেটারির সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের রূপকল্প অনুসারে স্মার্ট বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে এসডিজি বাস্তবায়ন করতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি আজকের এই অধিবেশনে থাইল্যান্ড এবং মিয়ানমার আসিয়ানভুক্ত দেশ হওয়ায় রোহিঙ্গা সমস্যা সমাধানে তাদের জোরালো ভূমিকা রাখার আহ্বান জানালেন সরকার প্রধান। আবেল মাহমুদ, এটিএন বাংলা, ব্যাংকক, থাইল্যান্ড। তীব্র তাপপ্রবাহের কারণে তৃতীয় দফায় আরও 3 দিনের হিট অ্যালার্ট ঘোষণা করেছে আবহাওয়া অধিদপ্তর। এপ্রিলে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই, তাই শিক্ষা প্রতিষ্ঠানের ছুটিও বাড়তে পারে। অসহ্য গরম পরিস্থিতিতে চরম ভোগান্তিতে পড়া মানুষের জন্য পথে পথে পানীয় দিচ্ছে স্বেচ্ছাসেবীরা। তারপরও যেন স্বস্তি নেই, খরতাপে ফাঁকা নগরীর পথঘাট। আজিজুল হাকিম পলাশের ক্যামেরায় রিপোর্ট করছেন আদ্দিন সজীব। তীব্র তাপে রাজপথ যেন জ্বলছে।
গরমে ঝলসে যাচ্ছে নিচের পিচ সড়ক, পুড়ছে মানুষের শরীর, গরমে পশু পাখির অবস্থাও ত্রাহি ত্রাহি। বৃহস্পতিবার দুপুরের আগেই রাজধানীতে তাপমাত্রা ছাড়াই ৩৯ ডিগ্রিতে, কিন্তু মোবাইল অ্যাপসে অনুভূত তাপমাত্রা দেখাচ্ছিল ৪২ ডিগ্রি। দিনের বেলায় বাহিরেই হওয়া যায় না এবং শরীরে অত্যন্ত ঘাম ঝরে এবং যার ফলে শরীর খুব দুর্বল হয়ে যাচ্ছে। কাজের জন্য বাইরে বের হইতে হয়, কিন্তু বাইরে আসলে বেরোনোর মতো পরিবেশ পরিস্থিতি নাই, আমাদের খুবই দুর্বিষহ জীবন। আগুনের হলকা ছড়ানো এই গরমেও জীবন চালাতে কাজ না করে বসে থাকার উপায় নেই নিম্ন আয়ের মানুষের। চরম কষ্টে পথে নেমেছেন তারা, আয় রোজগার অর্ধেকে নেমে এসেছে তাদের। কষ্টের জন্য দেশ খেবা কন না বলে তো পোলা পানগুলো তো বাঁচার নাকবি। আগে যদি সারাদিনে যদি ১,০০০ থাকে, এখন ৫০০-৬০০ বেশি থাকতি না। এটা মাথায় দিয়ে আমি যদি বেলা ৩টে-৪টে পর্যন্ত গাড়ি চালাই তাহলে আমার শরীর একটু কম হাসবে। আবহাওয়া অফিস বলছে এই মাসে আর কমবে না তাপমাত্রা, বরং বাড়তে পারে আগামী কয়েকদিনে। এক পাশ দিয়ে বৃষ্টি দিয়ে দেশে বাংলাদেশের বাউন্ডারি পার করে, ওই একটা সিস্টেম হয় আমাদের তাপমাত্রা কমার একটা মুখ্য উপায় হতে পারে। মে মাসে তাপমাত্রা স্বাভাবিক না, স্বাভাবিকের তুলনায় কিছু বেশি থাকতে পারে দিনের তাপমাত্রা। দেশের বিভিন্ন এলাকার মতো বৃষ্টির জন্য আল্লাহর করুণা প্রার্থনা করে রাজধানীর পাড়ায় পাড়ায় হয়েছে বিশেষ প্রার্থনা। পুরান ঢাকার লালবাগে কয়েক হাজার মুসল্লি আদায় করেন ইস্তেসকার নামাজ। মোনাজাতে কান্নায় ভেঙে পড়েন তারা। রাজধানীর লালবাগ শহীদ হাজী আব্দুল আলিম মাঠে নামাজে ছিলেন জাতীয় ইমাম সমাজের সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক আজহারি সহ আলেম ওলামাগণ। পুরো দেশের মতো ঢাকাতেও যেসব এলাকায় গাছগাছালি কিংবা খালবিল রয়েছে, সেসব স্থানের তাপমাত্রা অন্য স্থানগুলোর তুলনায় কিছুটা ভালো। তাই পরিবেশবিদরা বলছেন, পরিণত গাছ কেটে ছোট গাছ কিংবা সৌন্দর্য বর্ধন করে এমন গাছ লাগানোর পক্ষে তারা নয়, উল্টো গাছগাছালি এবং খালবিল যেগুলো রয়েছে সেগুলো রক্ষণাবেক্ষণ করাটা এই মুহূর্তে বেশি জরুরি। তাহলেই আগামীর বাংলাদেশ কিছুটা স্বস্তি পেতে পারে। আব্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। উপজেলা নির্বাচন ব্যর্থ হলে ৭ জানুয়ারির মাধ্যমে যে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে তা ক্ষুণ্ণ হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে মাঠ প্রশাসনের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক সভায় স্বাগত বক্তব্যে সিএসি এ মন্তব্য করেন। উপজেলা নির্বাচনে সহিংসতা ঠেকাতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। বৈঠকে সারা দেশের জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভাগীয় কমিশনার সহ আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিচ্ছেন। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সভাপতিত্বে সভায় নির্বাচন কমিশনাররা বক্তব্য রাখেন। যে কোনো মূল্যে নির্বাচনটা নির্বাচন, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আসন্ন নির্বাচনগুলো, উপজেলা পরিষদের নির্বাচনগুলো, আরো যদি কোনো নির্বাচন থেকে থাকে, ইউনিয়ন কাউন্সিল ছোট ছোট, সেগুলো যেন সুন্দর সুষ্ঠুভাবে হয় এবং আমরা যেন এই জিনিসটাকে প্রতিষ্ঠিত করতে পারি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত ৩ বিচারপতিকে শপথ পড়িয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। নতুন ৩ বিচারপতি হলেন মোহাম্মদ আব্দুল হাফিজ, শাহিনুর ইসলাম ও কাশেফা হোসেন। সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই শপথ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল গোলাম রাব্বানী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল এম আমিনউদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন, সম্পাদক শাহ মঞ্জুর হক, সুপ্রিম কোর্টের আইনজীবী এবং উভয় বিভাগের কর্মকর্তারা। নৈরাজ্য আর দখলের রাজনীতি করে বলে আওয়ামী লীগ বিএনপির যে কোনো কর্মসূচিতে পাল্টা কর্মসূচি দেয় বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাধারণ মানুষের কষ্ট লাঘবে সরকারের দৃষ্টি নেই দাবি করে তিনি বলেন, যে কোনো উপায়ে ক্ষমতায় টিকে থাকাই তাদের একমাত্র লক্ষ্য। দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মজীবী দরিদ্র মানুষের মধ্যে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচির উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ক্ষমতাসীনদের আমদানি নির্ভর নীতির কারণে মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে, অন্যদিকে উন্নয়ন নামে লুটের মহাসমারোহ চলছে। জিয়াউর রহমানের সময় থেকে ধীরে ধীরে রেশন বন্ধ হয়ে গেছে।
আমাদের ফলন বেড়েছে, আমাদের উৎপাদন বেড়েছে, আমরা বিদেশে চাল রপ্তানি করেছি। ওই দেশ আজকে আদা কিনতে হয়, আজকে রসুন কিনতে হয়, আজকে পেঁয়াজ আনতে হয়। এটা হচ্ছে শেখ হাসিনার গণবিরোধী নীতি। তার কারণেই আজকে মানুষ ভুগছে অনাহারে, অর্থাহারে। আজকে সন্তান বিক্রি করে তার পেট ভরাতে হচ্ছে গরিব মানুষকে। একবার রোপণের পর 5 বার ফলন দেয়া ধানের জাত পঞ্চব্রীহি আবিষ্কার করেছেন বাংলাদেশি জিন বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী। নয়া জাতের এই বোরো ধান কেবল খাদ্য নিরাপত্তা নিশ্চিত নয়, ক্ষতিকর কার্বনের মাত্রা কমাতে ভূমিকা রাখবে বলেও দাবি করেছেন এই বিজ্ঞানী। ধানের এই জাত জনপ্রিয় করতে বিভিন্ন মহলকে এগিয়ে আসার তাগিদ দিয়েছেন ডক্টর আবেদ। ফজলে রাব্বির রিপোর্ট। মৌলভীবাজারের কুলাউড়ায় দিগন্তজোড়া ফসলি মাঠের একাংশে নতুন সম্ভাবনার আলো জ্বেলেছে 5 ফসলি বোরো ধান। দীর্ঘ 10 বছরের গবেষণার পর 2022 সালের জানুয়ারিতে রোপণ করা এই ধান গাছ 110 দিনে প্রায় 1 মিটার লম্বা হয়, ফসল আসে। মে মাসে সে ফসল কেটে নেওয়ার পর ন্যূনতম পরিচর্যা আর সারেই 45 দিন অন্তর অন্তর আরও 4 বার ফসল দেয় এই ধান। প্রথমবার হেক্টর প্রতি ধান উৎপাদন হয় 4 টন, এরপর কখনো 2 টন, কখনো 3 টন ফসল দেয় ডক্টর আবেদ চৌধুরী উদ্ভাবিত ধান পঞ্চব্রীহি। আমরা রেজাল্টটা দেখতে পাচ্ছি, তো মোটামুটি এইটাতে প্রতি হেক্টরের হিসাবে 25 টন হতে পারে। এটা যে ইল্ড পটেনশিয়াল আমরা যেটা বলি সেটা রয়েছে। এখন এক এক মাঠে এক এক রকম হবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হবে। এটা আমাদেরকে গবেষণার মাধ্যমে প্রতিষ্ঠিত করতে হবে যে কোন জায়গায় কোন পরিবেশে কত হচ্ছে। এই বিজ্ঞানী জানান তার এই আবিষ্কার সাড়া ফেলেছে বিশ্বের অনেক দেশে। এই ধান বছরের যে কোনো সময় আবাদ করা যায়। পঞ্চব্রীহি চাষে সঙ্গত কারণেই কৃষকের খরচ কম হবে। কেবল তাই নয়, পরিবেশ রক্ষায়ও পঞ্চব্রীহি অবদান রাখবে বলে দাবি করেন ডক্টর আবেদ। ক্লাইমেট মিটিগেশন এই কারণে যে এই ভ্যারাইটিগুলো যে 5 বার ফসল দিচ্ছে, এটা নিচে রুট অনেক বেড়ে যাচ্ছে, শিকড়, এবং শিকড় বেড়ে যাওয়ার মানে হচ্ছে এটা অনেক কার্বন সেকুয়েস্ট্রেশন করছে। এবং আমরা ম্যাপে দেখলাম যে কার্বন সেকুয়েস্ট্রেশন পঞ্চব্রীহির সাধারণ ধানের তুলনায় প্রায় দ্বিগুণ। তো মাটিতে যখন কার্বন যাচ্ছে, এটা তো কার্বন ডাইঅক্সাইডকে অ্যাটমসফিয়ার থেকে মাটিতে নিয়ে যাচ্ছে। এই কারণে এটা একটা ক্লাইমেট মিটিগেশন টেকনোলজি। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চের উদ্যোগে আয়োজিত সেমিনারে নয়া এই আবিষ্কার নিয়ে আশাবাদ জানান বিজ্ঞানী ও শিক্ষাবিদরা। আমরা আরো কিভাবে আমরা আমাদের সারা দেশে ছড়িয়ে দিতে পারি। এর আগে ডায়াবেটিস ও ক্যান্সার প্রতিরোধক লাল চাল ও রঙিন ভুট্টা উদ্ভাবন করেছেন জিন গবেষক ডক্টর আবেদ চৌধুরী। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। আগামী জুলাইয়ে G20 সম্মেলনের আগে ব্রাজিলে দ্বিপাক্ষিক সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে খেলা, নিরাপত্তা, কারিগরি সহযোগিতা নিয়ে সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানিয়েছেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাউলো ফার্নান্দ ফেরেস। কূটনৈতিক বিষয়ক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে এসব তথ্য জানান তিনি। এছাড়া আলোচনা হবে ভিসা ইস্যুতেও। ঢাকাতে ব্রাজিলের ভিসা সেন্টার চালুর পরিকল্পনা আছে বলেও জানিয়েছেন রাষ্ট্রদূত। তিনি জানান, অনুমতি পেলে ঈদের আগে ব্রাজিল থেকে গরু আমদানি সম্ভব। বাংলাদেশে এখনো কোনো বিনিয়োগকারী না থাকলেও শীঘ্রই এখানে ব্রাজিলের বিনিয়োগের সম্ভাবনা আছে বলেও জানান তিনি। The Prime Minister will probably be going to Brazil in July 24th. A bilateral visit, it's connected to the G20, but it will be her alone. That's a possibility because the Brazilian producers can export, like cattle like that. I think I don't know where they are sending it, but they do it, so it's possible. এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। হাওরের কৃষকদের দুশ্চিন্তার দিন শেষ। এখন স্বল্প সময়েই ফলছে নতুন জাতের বোরো ধান। বর্ষা বন্যার আগেই যা ঘরে তুলতে পারছেন তারা। ধান গবেষণা ইনস্টিটিউটের বেশ কয়েকটি জাত নিয়ে তাই আশায় বুক বেঁধেছেন কৃষকরা। হবিগঞ্জ থেকে আব্দুল হালিমের রিপোর্ট, আর জানাচ্ছেন শফিউল আলম সুজন। চৈত্রের শেষ কিংবা বৈশাখের শুরুতে অধিক বৃষ্টিপাতের ফলে আগাম বন্যার শঙ্কায় থাকেন হাওরের কৃষকরা। প্রায় প্রতি বছরই ফসল হানি হয় এমন দুর্যোগে।
এই ক্ষতি ঠেকাতে বেশ কিছু নতুন জাতের ধান উদ্ভাবন করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। হাওরের 1665 বিঘা জমিতে আবাদ ও সেই ধান কাটার মধ্য দিয়ে এর সুফল পেয়েছে ঘুমিয়াজুড়ি হাওরের কৃষকরা। জাপানের আর্থিক সহযোগিতা হবিগঞ্জের বেসরকারি উন্নয়ন সংস্থা এসেট কৃষক পর্যায়ে বীজ সরবরাহ করে এই জাতের ধান চাষে সহায়তা করেছে। এই জাতে বিঘাপ্রতি 20 থেকে 22 মণ ধান পেয়েছেন কৃষকরা। আমাদের হাওরে অনেক বেশি পানি হয়, কিছুক্ষণ বৃষ্টি দিলে হয় মানে ডুবে যায় সবকিছু। এখন আপনার এই ধানগুলো আমাদের দিকে আসাতে আমরা অনেক খুশি। এবারের ধান অনেক ভালো হয়েছে, বা আগের ধানগুলোতে অনেক পোকামাকড়ে অনেক ক্ষতি করতো। এই ধানটা আগামীতে আমরা সকলেই করবো। নতুন ভ্যারাইটির বীজটা আমার খেতে মজা আছে, এই জন্য সেটাও চাউল হিসাবে কিভাবে জনসাধারণ মানে লোকজনের কাছে বারো চার পরিচয় দিতে পারি, সেই উদ্যোগ নিয়ে এখন কিছু কিছু ভ্যারাইটি আমরা চাউল হিসাবে বিক্রিও করছি। এই জাতগুলো আসলে হাওর অঞ্চলে খুব দ্রুত মানে কৃষকের মাঝে ছড়াইয়ে দেওয়া দরকার। চলতি বছরে হবিগঞ্জ জেলায় 1,22,825 হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে। এর মধ্যে প্রায় 32,000 হেক্টর জমিতে স্বল্প জীবনকালীন নতুন জাতের বোরো ধান রয়েছে। হাওরে কিন্তু আমরা জানি যে 2-1 দিনের ভিতরে বন্যার পানি যখন ঢুকে তখন কিন্তু কৃষকদের পাকা ধান চোখের সামনে নষ্ট হয়ে যায়, কিন্তু কৃষকরা কিন্তু অনায়াসে এই জাতটি যদি চাষ করে, যেমন 98-96, এই জাতগুলো কিন্তু বন্যা আসার আগেই যেহেতু স্বল্প জীবনকালীন জাত কাটতে পারে। নতুন জাতের এই ধান চাষে কৃষকদের আগ্রহ আরো বাড়বে বলে জানান কৃষি কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। অবৈধভাবে যুক্তরাজ্যে থাকা কয়েক লাখ অভিবাসীকে রুয়ান্ডায় নির্বাসনে পাঠাচ্ছে ব্রিটিশ সরকার। এই বিল পাশ হয়েছে দেশটির পার্লামেন্টে। 3 মাসের মধ্যে চার্টার্ড ফ্লাইটে লন্ডন থেকে 6,500 কিলোমিটার দূরের রুয়ান্ডায় পাঠানো শুরু হবে অবৈধ অভিবাসীদের। এজন্য রুয়ান্ডা সরকারের সাথে $462 মিলিয়ন চুক্তি করেছে যুক্তরাজ্য। আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। At least 430 migrants crossed the English Channel to the UK yesterday. ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে প্রতি বছর অন্তত 30,000 অভিবাসন প্রত্যাশী পৌঁছান যুক্তরাজ্যের বিভিন্ন উপকূলে। 10 বছরে এমন অবৈধ অভিবাসীর সংখ্যা দেশটিতে 12 লাখ ছাড়িয়েছে বলে কয়েকদিন আগে এক ঘোষণায় জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এ পথে প্রতি বছর কয়েক হাজার অভিবাসন প্রত্যাশী মানুষের মৃত্যু হচ্ছে বলেও জানান তিনি। Rwanda is ready too. And I'd like to thank the government of Rwanda for their work in strengthening their asylum system, passing legislation and setting up a new appeals tribunal. যদিও অভিবাসন বিশেষজ্ঞরা একে বলছেন নির্বাসন। ব্রিটেন থেকে 6,500 কিলোমিটার দূরের সেন্ট্রাল আফ্রিকার দেশ রুয়ান্ডার বিভিন্ন প্রান্তে এরই মধ্যে অভিবাসীদের জন্য নিজ খরচে হোটেল মোটেলও তৈরি করেছে ব্রিটিশ সরকার। অভিবাসীদের আরামদায়ক থাকা খাওয়া, মাসে মাসে সম্মানী ভাতাও দেবে তারা। কিন্তু এত সুবিধার পরও ব্রিটেন থেকে রুয়ান্ডায় যেতে চাইছেন না এই অভিবাসীরা। If before I came here, I say that they sent to me in Rwanda. I never come here. Et en fait, voilà, malheureusement, elle est partie. Et il y a 4 autres personnes qui sont décédées aussi. নির্বাসনের জন্য তালিকাভুক্ত অভিবাসীদের মধ্যে কয়েক হাজার বাংলাদেশি এবং ভারতীয় আছেন। এর আগে একটি চার্টার্ড ফ্লাইটে তাদের পাঠানোর চেষ্টা করা হলেও মানবাধিকার সংগঠনগুলোর প্রতিবাদের মুখে তা বাতিল করা হয়। অভিবাসীদের আশ্রয় দিতে 2022 সালে রুয়ান্ডা সরকারের সাথে $462 মিলিয়ন একটি চুক্তি করে ব্রিটিশ সরকার, যার মধ্যে আগাম কিছু অর্থ পরিশোধ করা হয়েছে। রুয়ান্ডায় নির্বাসিতদের পাহারায় 500 কর্মীর একটি নিজস্ব বাহিনীও সেখানে পাঠাবে যুক্তরাজ্য সরকার। কেরামতুল্লাহ বিপ্লব, ATN বাংলা। স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসায় আপাতত দায়িত্ব পালন থেকে বিরত নিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। স্ত্রী বেগোনা গোমেজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শুরু হয়েছে বিচারিক তদন্তে। এই তদন্ত চলাকালে অন্তত আগামী সোমবার পর্যন্ত সব ধরনের সরকারি দায়িত্ব পালন থেকে নিজেকে দূরে রাখার কথা জানান পেদ্রো। এক্সে আপলোড করা এক পোস্টে এই তথ্য জানান তিনি।
পেদ্রোর স্ত্রী সরকারি কোনো দায়িত্বে নেই। স্পেনের আইনি লড়াই চালানো প্ল্যাটফর্ম মানোস লিম্পিয়াস অভিযোগ করেছে ব্যবসায়িক চুক্তি সইয়ের ক্ষেত্রে নিজের প্রভাব কাজে লাগিয়েছেন প্রধানমন্ত্রীর স্ত্রী। এই প্ল্যাটফর্মে তোলা অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে মাদ্রিদের একটি আদালত। এবছর হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার আশঙ্কা প্রকাশ করেছেন এজেন্সির মালিকরা। রাজধানী জাতীয় প্রেস ক্লাবে এ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অপারেটিং হজ এজেন্সির মালিকরা এই আশঙ্কা প্রকাশ করেন। এ সময় তারা অভিযোগ করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মক্কা হজ মিশনের কিছু কর্মকর্তার অবহেলা এবং দায়িত্বহীনতার কারণে এসব জটিলতা তীব্র আকার ধারণ করেছে। এগুলোর দ্রুত সমাধান না হলে এবারের হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার আশঙ্কা প্রবল। এ সময় 2024 সালের হজ ব্যবস্থাপনার সব প্রতিবন্ধকতা দ্রুত নিরসনে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন তারা। এবার পার্টেক্স খেলার খবর। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার 6-এ গাজী গ্রুপ ক্রিকেটারের বিপক্ষে 343 রানের পাহাড় গড়েছে ঢাকা আবাহনী। ফতুল্লার খান সাহেব আলী স্টেডিয়ামে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খেলেন 84 বলে 101 রানের ইনিংস। এছাড়া বিজয় 68 আর তাওহিদ হৃদয়ের ব্যাটে আসে 58 রান। 344 রানের লক্ষ্যে ব্যাট করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। আরেক ম্যাচে মিরপুরে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে মোহামেডান স্পোর্টিং ক্লাব তোলে 6 উইকেটে 317 রান। 131 বলে 141 রানের ইনিংস খেলে একাই দলকে টেনে নিয়ে যান রনি তালুকদার। এছাড়া মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাটে 50 আর মেহেদী হাসান মিরাজ অপরাজিত থাকেন 29 বলে 53 রানে। এভারটনের কাছে হেরে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে আবারও হোঁচট খেয়েছে লিভারপুল। ইউগেন ক্লপের দল পরাজিত হয় 2-0 গোলে। গরিসন পার্কে ম্যাচের 27 মিনিটে জ্যারেড ব্র্যান্থওয়েটের গোলে এগিয়ে যায় এভারটন। গোল শোধে মরিয়া অলরেডরা উল্টো 58 মিনিটে ডমিনিক কালভার্ট লুইনের গোলে 2 গোলে পিছিয়ে পড়ে। এই নিয়ে সবশেষ 4 ম্যাচে 2টিতে হার ও 1 ম্যাচ ড্র করল লিভারপুল। 4 ম্যাচে 74 পয়েন্ট নিয়ে 2-এ আছে তারা। 3 পয়েন্ট বেশি নিয়ে 1 নম্বরে আর্সেনাল আর 32 ম্যাচে 73 পয়েন্ট নিয়ে 3-এ বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুন, ব্যাংককে এসকাপের সম্মেলনে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। তৃতীয় দফায় আরও 3 দিনের হিট অ্যালার্ট, 1 সপ্তাহ থাকবে তীব্র তাপদাহ, শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়বে আভাস মন্ত্রণালয়ের। উপজেলা নির্বাচন ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ণ হতে পারে আশঙ্কা সিএসের। এবং একবার রোপণ করলে 5 বার হবে ফলন, বিস্ময়কর ধানের জাত উদ্ভাবন করেছেন বাংলাদেশি জিন বিজ্ঞানী আবেদ চৌধুরী। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।